Hello everyone and welcome back. This class is for 6th sem. মাঝে 4-5টা দিন ক্লাস আপলোড হয়নি ইলনেসের কারণে। আমার আজ থেকে ক্লাস শুরু হচ্ছে এবং এখন কন্টিনিউয়াস হবে। তো আমরা যেটা লাস্ট ক্লাসে করেছিলাম দেখবি, লিটল প্রিন্স আমরা স্টার্ট করেছিলাম। লিটল প্রিন্সের আমরা ইন্ট্রোডাকশনটা আলোচনা করেছিলাম। পিডিএফ দেখবি একটা বড় দেওয়া আছে এবং এই পিডিএফটা আমরা আগে গো থ্রু করবো, যেটা দেওয়া আছে ওদের গ্রুপে। এই পিডিএফটা গো থ্রু করলে একটা আইডিয়া আমরা অন্তত লিটল প্রিন্স সম্বন্ধে পাবো। মানে যদি আক্ষরিক অর্থে লিটারেলি গল্পটা কী সেটা যদি জানতে হয়, বা এই গল্পটার পেছনে হোয়াট ইজ দ্য মেন পারপাস, বা কোন থিমটা তিনি হাইলাইট করতে চাইছেন, এই জিনিসগুলো আমাদের একটা আইডিয়া আগে করতে হবে। আদারওয়াইজ গালিভার্স ট্রাভেলের সঙ্গে আমি তুলনা করেছিলাম, এটা মনে আছে নিশ্চয়ই। গালিভার্স ট্রাভেল যেমন যদি সারফেস লেভেল আমরা পড়ি, একটা চিলড্রেন্স টেল বলে মনে হতে পারে বা একটা অ্যাডভেঞ্চার টেল বলে মনে হতে পারে, যেখানে কোনো ইনার মিনিং হয়তো সারফেস লেভেল মিনিং থেকে আমরা পাবো না। কিন্তু যদি একটু আমরা ইন্টেলিজেন্টলি বা একটু মেডিটেটিভ ওয়েতে আমরা যদি একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, আমরা দেখেছিলাম গালিভার্স ট্রাভেল হচ্ছে কিন্তু অ্যাবসলিউটলি একটা আইরনিক্যাল, একটা স্ট্রং আইরনি তার মধ্যে কিন্তু ছিল। এক্স্যাক্টলি এখানে হয়তো গালিভার্স ট্রাভেলের মতন অতটা স্যাটারিস্টিক নয়, বাট এখানেও কিন্তু মরাল লেসন, এখানেও কিন্তু অনেকগুলো ডিডাক্টিক লেসন কিন্তু অ্যান্টোনিও সেন্ট এক্সপিউরি কিন্তু আমাদেরকে দিয়েছেন, এবং সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। লাস্ট ক্লাসে যেইগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, যেমন জনরাটা নিয়ে আমরা ডিসকাস করেছি যে এটা নভেলা, দিস ইজ নট অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ এ নভেল। কারণ আমরা আগের দিনও ডিসকাস করেছিলাম যে নভেল হচ্ছে যেটা হিউজ ইন সাইজ হয়, অ্যাটলিস্ট 250 পেজেস, 300, কোনো কোনো সময় 500, 600 পেজেস পর্যন্ত হয়। ওয়্যারঅ্যাজ শর্ট স্টোরি হচ্ছে সেই গল্প বা সেই পিস অফ লিটারেচার যেগুলো জেনারেলি 10, 15, 20 অর অ্যাট এ ম্যাক্সিমাম 25 পেজেস হয়। কিন্তু যখনই কোনো একটা গল্প রেঞ্জ করবে 60, 70, 80 এইরকম পেজের মধ্যে, সেটাকে আমরা বলি নভেলা। সো প্রথম জিনিস আমরা জেনেছিলাম যে এটা হচ্ছে একটা নভেলা, মাথায় নিশ্চয়ই। তারপর আমরা জেনেছিলাম থিমটা। থিম হচ্ছে লোনলিনেস, ফ্রেন্ডশিপ, লাভ, লস। এক কথায় মানব জাতির সঙ্গে সম্পর্কিত সমস্ত থিমগুলো কিন্তু এখানে হাইলাইট করা আছে। যেমন হিউম্যান বিংসরা আমরা, উই গিভ মোর ইম্পর্টেন্স টু পপুলারিটি, উই গিভ মোর ইম্পর্টেন্স টু ফেম, নেম, পাওয়ার, পজিশন, ওয়েলথ অ্যান্ড অল দিজ মেটেরিয়ালিস্টিক যে জিনিসগুলো আছে এখানে সেন্ট এক্সপিউরি সেইগুলো নিয়ে আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছেন যে এই জিনিসগুলো যেগুলো নিয়ে সারা জীবনে আমরা ব্যস্ত থাকি, আদৌ সেই জিনিসগুলোর মূল্য আছে না সেই জিনিসগুলো ভ্যালিউলেস। তার আক্ষরিক অর্থেই অ্যাডভেঞ্চার টেলের মাধ্যমে ওই শিক্ষাটাই কিন্তু দিতে চেয়েছেন, সেটাই হচ্ছে কিন্তু এই গল্পটার মেন থিম। এর সঙ্গে আমরা দেখেছিলাম পপুলারিটি, মারাত্মক পপুলার এই স্টোরিটা, অসংখ্য ভাষায় এটা ট্রান্সলেটেড হয়েছে, এটা পরবর্তীকালে রেডিও প্লে আকারে, ফিল্ম আকারে বহু রকমভাবে কিন্তু এটা দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই গল্পটার পপুলারিটি এতটাই বেশি। এরপরে আমরা দেখেছিলাম, যেগুলো অলরেডি আলোচনা করা হয়ে গেছে নিশ্চয়ই মনে আছে, যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস দেখেছিলাম, যে 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 এই গল্পে যে ন্যারেটার তিনি যেমন একজন পাইলট, এই গল্পে যে অথার তিনিও একজন পাইলট। এই গল্পের ন্যারেটার যেমন পাইলট হয়ে তিনি তার প্লেনের ক্র্যাশের কারণে সাহারা ডেজার্টে গিয়ে পড়েছিলেন, এক্স্যাক্টলি এক্সপিউরি কিন্তু নিজের লাইফে ওইরকম একবার প্লেন ক্র্যাশের মুখোমুখি হয়েছিলেন। এবং অনেকগুলো আরও এলিমেন্ট আছে যেখানে কিন্তু আমরা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস কিন্তু পাচ্ছি। এগুলো অলরেডি ডিসকাস হয়ে গেছে আমাদের, যেগুলো অলরেডি ডিসকাস করে নিয়েছি সেগুলো জাস্ট একবার আমরা দেখে নিই। এর সঙ্গে দেখেছিলাম কনটেক্সট, মাথায় রাখতে হবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ডেটটা মাথায় রাখবি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন চলছিল 1939 থেকে 1945, সেই সময়কার কিন্তু এটা গল্প, সেই সময়ের রচনা। অর্থাৎ একটা জিনিস আমরা চিরকালে আলোচনা করি যে লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। সমাজের রিফ্লেকশন লিটারেচারে থাকবেই। যে সমাজের ব্যক্তিত্ব হবেন অথার, সেই সময়কার যে সামাজিক চিত্র, সেই সময়কার যে সমাজ ব্যবস্থা, তার প্রতিফলন কিন্তু তার সাহিত্যে থাকবেই। এবারে ওয়ার্ল্ড ওয়ার ভেবে দেখ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, চারিদিকে ম্যাসাকার, চারিদিকে ডেথস, চারিদিকে একটা ডিভাস্টেটিং ডিস্ট্রাকটিভ একটা অ্যাটমসফিয়ার চলছে, এবং যেখানে হিউম্যান বিংসরা মিনিংলেসলি উইদাউট এনি রিজন দে ওয়ার মার্ডারিং ওয়ান অ্যানাদার। অ্যান্ড হি রিয়েলাইজ দিস, এক্সপিউরি রিয়েলাইজ দিস, যে দিস ওয়ার্ল্ড ওয়ার ইজ অ্যাবসলিউটলি মিনিংলেস। আজকে যদি আমরা ঠান্ডা মাথাতে ভাবি, দুটো বড় বড় বিশ্বযুদ্ধ হয়েছে, শুধু তাই নয় অগণিত যুদ্ধ হয়েছে, স্টার্টিং ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ
বা স্টার্টিং ফ্রম দ্য এরা অফ মোনার্কস, রাজতন্ত্রের আমল থেকে যদি আমরা দেখি বর্তমান দিন পর্যন্ত অসংখ্য ইননিউমারেবল ওয়ার, ইননিউমারেবল ব্যাটেল এগুলো কিন্তু হয়েছে। বাট এগুলোর মাধ্যমে লাভ কি হয়েছে? যে জিতেছে বা যে হেরেছে কোনো পক্ষরই কিন্তু লাভ হয়নি। টাকার নষ্ট ছাড়া, সমাজ ব্যবস্থা নষ্ট ছাড়া, প্রাণ নষ্ট ছাড়া আর কোনো রকম কিন্তু লাভ কিন্তু এগুলোতে নেই। এবং সেই জিনিসটা রিয়েলাইজ করার পরেই এই গল্পটা তিনি লিখছেন ইন এ ভেরি সাটেল ম্যানার। এই মরাল লেসেনটাই কিন্তু তিনি এই গল্পের মাধ্যমে দিতে চাইছেন। তাহলে এটা হচ্ছে কনটেক্সট, এটা হচ্ছে ওকেশন, যে সময়ে লেখা এবং যে কারণে লেখা এই নভেলাটা। ক্লিয়ার হয়েছে? এবং মরাল লেসেন বা ডিডাক্টিক লেসেন এই পয়েন্ট আমরা হাইলাইট করেছিলাম। সেখানে দেখবি আমরা যে পেছনে 27খানা পয়েন্ট দেওয়া আছে, কিছু কিছু টেক্সটের লাইনও আছে এখানে, কয়েকটা আমরা পড়েছিলাম, দেখবি ডিটেলস আমি যাবো আবার পরে। সেখান থেকে আমরা দেখেছিলাম যে কি মরাল লেসেনটা দিতে চাইছেন। অ্যাকচুয়ালি এক্সপিউরি যেটা বলতে চাইছেন এখানে, যে ওয়েলথ, পাওয়ার, পজিশন, নেম, ফেম, অল দিস থিংস আর মিনিংলেস, অল দিস থিংস আর ট্রানজিটরি, টেম্পোরারি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। দ্য মেন থিং ইজ হিউম্যানিটি অ্যান্ড উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেই সাটেল লেসেনটাই কিন্তু, সেই সাটেল ডিডাক্টিক লেসেনটাই কিন্তু এই নভেলার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন এক্সপিউরি। এবং তার সঙ্গে আমরা দেখেছিলাম যে এটা পাবলিশড কখন প্রথমবার হয়েছিল, এপ্রিল 1943, ইম্পর্ট্যান্ট ডেট, এটাও মাথায় রাখতে হবে। প্রথমবার পাবলিশড হয়েছিল এটা ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার হয়েছে এই অবধি? আশা করি এই অবধি কোনো প্রবলেম নেই সম্ভবত। নাও লেট আস কাম টু দ্য সামারি পোর্শন। আজকের ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে জাস্ট দ্য সামারি। এখানে কোনো কিছু আমরা যেটা ডিপার মিনিং বা ইনার মিনিং বা সিম্বলিজম যেগুলো আছে সেগুলো দিকে যাব না। আমরা জাস্ট যেটা ডিসকাস করবো আজকে সেটা হচ্ছে অ্যাকচুয়াল সামারিটা কী। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড দেন ইন আওয়ার নেক্সট ক্লাস, দ্যাট ইজ ইন আওয়ার টুমরোজ ক্লাস, উই উইল ডিসকাস ইন ডিটেলস যে আসলে এই সারফেস লেভেল গল্পের মধ্যে তার উদ্দেশ্যটা কী, হোয়াট ইজ হিজ পারপাস, কোন উদ্দেশ্যে তিনি এই গল্পটা লিখছেন, বা এই গল্পটা যে এইরকম একটা কাল্পনিক গল্প দেখানো হচ্ছে, সেই কাল্পনিক গল্পের মাধ্যমে আসলে তিনি কোন উপদেশটা দিতে চাইছেন সেটা আমরা আগামীকালের ক্লাসে দেখব। নাও লেট আস কনসেন্ট্রেট। সামারিটা ভালো করে বুঝবি, এটা আমরা ডিটেলসও করব, একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমরা করব। তো তার আগে একটুখানি জাস্ট সামারিটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ সামারি লেভেল থেকে অনেক শর্ট কোয়েশ্চেন হয়। দেখো, দ্য ন্যারেটার, এই গল্পে মেনলি দুজন ক্যারেক্টার, যাদের কনভারসেশনের মাধ্যমে, যাদের ঘটনা যেগুলো তারা এক্সপিরিয়েন্স করেছেন, সেই ঘটনাগুলোর মাধ্যমে যে গল্পটা ঘটছে, দুজন ক্যারেক্টার, একজন ন্যারেটার যিনি একজন এয়ারপ্লেন পাইলট, আর একজন হচ্ছে অবশ্যই দ্য লিটল প্রিন্স, যার নাম অনুযায়ী টাইটেলটা। লেট আস সি দ্য ন্যারেটার। পিডিএফটা দেওয়া আছে, একটু ফলো করে নিবি। অ্যান এয়ারপ্লেন পাইলট ক্র্যাশেস ইন সাহারা ডেজার্ট। প্রত্যেকটা তথ্য মাথায় রাখতে হবে। অর্থাৎ এই লিটল প্রিন্সের সাথে প্রথমবার দেখা হয়েছিল এই ন্যারেটারের, যিনি একজন এয়ারপ্লেন পাইলট, সেটা হচ্ছে সাহারা ডেজার্টে। সাহারা ডেজার্টে এই পাইলট, এই ন্যারেটার, তার প্লেন ক্র্যাশ করার ফলে তিনি সেই সাহারা ডেজার্টে পৌঁছন এবং সেখানেই তার দেখা হয়েছিল কিন্তু এই লিটল প্রিন্সের সঙ্গে। দ্য ক্র্যাশ ব্যাডলি ড্যামেজেস হিজ এয়ারপ্লেন অ্যান্ড লিভস দ্য ন্যারেটার উইথ ভেরি লিটল ফুড অর ওয়াটার। অবভিয়াসলি প্লেন ক্র্যাশ মানে সেটা ব্যাডলি ড্যামেজ হবেই তার প্লেন, এবং তার কাছে ওয়াটার বলো বা ফুড বলো তার সংস্থান ছিল খুব অল্প। অ্যাজ হি ইজ ওয়ারিং ওভার হিজ প্রেডিকামেন্ট কন্ডিশন, অবভিয়াসলি চিন্তান্বিত তো হবেনি, অ্যাংশিয়াস তো হবেনি, ওয়ারিড তো হবেনি। ফুড নেই, ওয়াটার নেই, ডেজার্টের মাঝখানে, বিমানের অবস্থা অত্যন্ত বিপজ্জনক, সেই বিমানকে নিয়েও তিনি পৌঁছতে পারবেন না। সো এইরকম যখন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তিনি যখন আটকে পড়েছেন, সেইখানে তার সঙ্গে দেখা হয়েছিল এই লিটল প্রিন্সের। আমি আবার বলছি, গল্পটা হয়তো এই 2 লাইন ছুড়েই মনে হতে পারে যে ঠাকুমা ঝুলির মতন, ফেয়ারি টেলের মতন গল্প, যে এয়ারপ্লেন ক্র্যাশ হওয়ার ফলে একজন পাইলট সেখানে গিয়ে পৌঁছলো, সেখানে এই ইমাজিনারি আইল্যান্ড থেকে আসা এক লিটল প্রিন্সের সঙ্গে দেখা হলো, এবং সেখানে তাদের দুজনের মধ্যে যে কনভারসেশন, সেই কাল্পনিক যে গল্পগুলো, সেটি হচ্ছে এই নভেলার যে স্টোরি। এটা সারফেস লেভেল, আমি বারবার বলছি। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিপার মিনিং, ফার্স্ট উই নিড টু নো দ্য সারফেস লেভেল স্টোরি। অন্তত আক্ষরিক অর্থে গল্পটা কি সেটা পুরো ভালো করে জানতে হবে। দেখো, লক্ষ্য করে দেখো নেক্সট কি বলা হচ্ছে। অ্যাজ হি ইজ ওয়ারিং, হি অবভিয়াসলি দ্য ন্যারেটার, দ্য এয়ারপ্লেন পাইলট, অ্যাজ হি ইজ ওয়ারিং ওভার হিজ প্রেডিকামেন্ট বললাম মানে কন্ডিশন, কি হবে, কিভাবে নিজেকে উদ্ধার করব, কিভাবে এই ডেজার্ট থেকে বাইরে বেরোবো, এই নিয়ে যখন তিনি ওয়ারি করছেন, হি ইজ অ্যাপ্রোচড বাই এ লিটল প্রিন্স। তখন তার সামনে উপস্থিত হচ্ছে এই লিটল প্রিন্স।
এ ভেরি সিরিয়াস লিটল ব্লন্ড বয়, ব্লন্ড দ্যাট ইজ গোল্ডেন হেয়ার, এ ভেরি সিরিয়াস, অত্যন্ত সিরিয়াস লুকের লিটল একটা ব্লন্ড বয়, গোল্ডেন হেয়ার বিশিষ্ট, চুল বিশিষ্ট একটা বাচ্চা ছেলে তার কাছে আসছে। হু আস দ্য ন্যারেটার টু ড্র হিম এ শিপ। প্রথমে এসেই সে ন্যারেটারকে একটা ভেড়ার ছবি আঁকতে বলছে, ভেরি সিম্বলিক। দ্য ন্যারেটার অবলাইজেস, অবলাইজেস মানে অবভিয়াসলি সে যে রিকোয়েস্টটা এসে করলো সেই রিকোয়েস্টটা তিনি রাখছেন। হি রাদার পেইন্টেড দ্য পিকচার অফ এ শিপ অ্যান্ড দ্য টু বিকেম ফ্রেন্ডস। এইভাবে তারা দুজনে কিন্তু বন্ধু হয়ে যাচ্ছে, এইভাবে তাদের দুজনের মধ্যে পরিচয়টা হচ্ছে। এখান থেকে শর্ট কোয়েশ্চেন মাথায় রাখতে হবে, কোন ডেজার্টে তিনি পৌঁছন, কিভাবে সেই ডেজার্টে পৌঁছন, কোন কনটেক্সটে এই ন্যারেটারের সাথে লিটল প্রিন্সের দেখা হয়, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দ্য পাইলট লার্নস, কত প্রসঙ্গে যখন তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে সেই প্রসঙ্গে পাইলট জানতে পারেন দ্যাট দ্য লিটল প্রিন্স কামস ফ্রম এ স্মল প্ল্যানেট দ্যাট দ্য লিটল প্রিন্স কলস অ্যাস্ট্রয়েড 325। আন্ডারলাইন করে রাখবি, কথা প্রসঙ্গে যখন আলোচনা হচ্ছে, তাদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, তুমি কোথা থেকে এসছো, যখন ন্যারেটার এই কথাটা লিটল প্রিন্সের কাছে জানতে চান, লিটল প্রিন্স জানায় সে একটা স্মল প্ল্যানেট অ্যাস্ট্রয়েড 325 নামে, সেইখান থেকে সে এসছে। বাট দ্য পিপল অন আর্থ কল অ্যাস্ট্রয়েড B612। আন্ডারলাইন করে রাখবি, এই যে প্ল্যানেটটার নাম বললো সে অ্যাস্ট্রয়েড 325, এই প্ল্যানেটটার পৃথিবীর লোকেরা তারা অন্য নামে ডাকে, যেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড B612। এরকম নামগুলো শুনে একটু অড লাগতে পারে। জেনারেলি যারা একটু সায়েন্টিফিক রিসার্চ যেগুলো নাসা করে সেগুলো সম্বন্ধে একটু যারা তথ্য রাখিস, যখনই তারা প্রথম মহাকাশে কোনো গ্রহ হোক, গ্রহাণু হোক, অ্যাস্ট্রয়েড হোক, যাই হোক না কেন, তারা যখনই সেগুলোকে আবিষ্কার করেন তারা সেগুলোকে নিজের মতন করে নাম দেন এবং এইভাবেই কিন্তু সেইগুলোর নামকরণ করা হয়। তাহলে এই অ্যাস্ট্রয়েডটা যেটা লিটল প্রিন্স নাম বলল অ্যাস্ট্রয়েড 325, সেটা কিন্তু পৃথিবীর লোক অ্যাস্ট্রয়েড B612 বলে জানে। দুটো নামই মাথায় রাখতে হবে। পৃথিবীর লোকের কাছে দুটো কোনোটাই ঠিক বা কোনোটাই ভুল নয়। একটা লোকের নাম দুজনের কাছে দুরকম হতে পারে, সেই লোকটাকে দুজন লোক দু নামে চিনতে পারে, দুটোই সঠিক তথ্য। লিটল প্রিন্স সে জানতো তার প্ল্যানেটের নাম অ্যাস্ট্রয়েড 325, কিন্তু পৃথিবীর লোকেরা সেই প্ল্যানেটটাকে অ্যাস্ট্রয়েড B612 বলে ডাকতো। আন্ডারলাইন করে রাখবি, দ্য লিটল প্রিন্স টু গ্রেট কেয়ার অফ দিস প্ল্যানেট। এবং প্ল্যানেটটা অত্যন্ত ছোট্ট একটা বাড়ি, 3টে ভলক্যানো, তার মধ্যে একটা হচ্ছে ডরমেন্ট মানে স্লিপিং ভলক্যানো, দুটো অ্যাক্টিভ, এবং সেই দুটো অ্যাক্টিভ ভলক্যানো সে কীভাবে কাজে লাগাতো, এইসব জিনিসগুলো আমরা দেখব পরবর্তীকালে যখন ডিটেলস আমরা টেক্সটে আসবো। তো সেই ছোট্ট প্ল্যানেটের সে কিন্তু খুব সুন্দর করে সেটাকে যত্ন করতো, কেয়ার করতো, বা সেটাকে খুব যত্ন করে সেটাকে কোনো রকম কোনো বিপদের হাত থেকে রক্ষা করতো। দেখো, দ্য লিটল প্রিন্স টুক গ্রেট কেয়ার অফ দিস প্ল্যানেট প্রিভেন্টিং এনি ব্যাড সিডস। কোনো ধরনের যাতে বিষাক্ত কোনো বীজ, কোনো ধ্বংসাত্মক ইউজলেস কোনো বীজ যাতে সেই প্ল্যানেটে গ্রো না করে, সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে সে খেয়াল রাখতো। মাথায় রাখতে হবে এই বীজ, এটাও কিন্তু সিম্বলিক। এই বীজ কথাটা মাথায় রাখতে হবে, এটা আক্ষরিক অর্থে যে বীজ থেকে গাছ হয় সেই বীজের কথা বলা হচ্ছে না। একটা বীজ থেকে যদি গাছ হয়, সে একটা গাছ থেকে কিন্তু আরও অনেক গাছ হবে। সিম্পল মিনিংটা হচ্ছে, যদি একবার মনের মধ্যে বা মানব জাতির মধ্যে কোনো বিষাক্ত অনুভূতির বীজ জন্মায়, সেই বীজ কিন্তু ধীরে ধীরে মহিরুহে পরিণত হবে এবং সেখান থেকে কিন্তু সেই গাছের জঙ্গল হয়ে যাবে। আমি এক্সাম্পল দিই, সাপোজিটলি এই যে ধর রিলিজিয়নের নামে মানুষের মধ্যে আজকে যে ডিফারেন্সটা, পিপল অফ ওয়ান রিলিজিয়ন ইজ হেটিং দ্য পিপল অফ দ্য আদার রিলিজিয়ন। হিউম্যানিটি, কম্প্যাশন, ফেলো ফিলিং, কাইন্ডনেস, মার্সি কত যেন হারিয়ে গেছে। এই যে এই বীজটা, আমি এখানে কোনো পলিটিক্সের কথা বলছি না, কোনো পার্টিকুলার ধর্মের কথা বলছি না, কেউ একজন দায়ী নয়, এটার জন্য সবাই দায়ী। এই বীজটা যখন প্রথম জন্ম নিয়েছিল, সেই সময় যদি সেই বীজটাকে উপড়ে ফেলা হতো, তাহলে কিন্তু আজকে এই রকম একটা হিংস্র পরিবেশ কিন্তু ভারতবর্ষকে দেখতে হতো না। কথাটা বুঝতে পারছিস? তাহলে বীজটা কোন সেন্সে, যাতে করে কোনো বিষাক্ত, কোনো ইউজলেস বীজ যাতে করে সেই প্ল্যানেটে না গ্রো করে, সেটা অত্যন্ত কেয়ারফুলি পর্যবেক্ষণ করতো, অবজার্ভ করতো এই লিটল প্রিন্স। মানে কোনো নেগেটিভিটি, কোনো ভাইস, কোনো রকম কোনো ইউজলেস, ওয়ার্থলেস যেন কোনো ফিলিং বা কোনো জিনিস যেন সেখানে জন্ম না নেয়, সেই নিয়ে অত্যন্ত সচেতন থাকতো এই প্রিন্স। বুঝতে পারছি ইনার মিনিংটা কীরকম? এবার দেখ, এটাই কেন চিলড্রেন্স টেল বলা হচ্ছে। যদি এটাকে আক্ষরিক করতে ভাবি,
যে সেই প্রিন্স সেই প্ল্যানেটের অত্যন্ত যত্ন সহকারে খেয়াল রাখতো, কোনো অকেজো বীজ যাতে করে সেখানে গ্রো না করে সেটাকে লক্ষ্য রাখতো, চিলড্রেন্স টেল মনে হবে। কিন্তু এই অকেজো বীজটাকে, তার সাটেল মিনিংটা, ইনার মিনিংটা যদি আমাদের বুঝতে হয়, তখন আমরা রিয়েলাইজ করব অকেজো বীজ বলতে, ইউজলেস বীজ বলতে, ডেঞ্জারাস বীজ বলতে আসলে তিনি বলতে চাইছেন এখানে ডেঞ্জারাস যে ফিলিংসগুলো, যে মেন্টালিটিগুলো, যে অনুভূতিগুলো মানুষের মনে প্রথমে জন্ম নেয়, নিয়ে ধীরে 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 সেইগুলো কিন্তু মারাত্মক আকৃতি ধারণ করে। দেখবে এই সব কথোপকথনগুলো আমরা কোথা থেকে শুনছি বুঝতে পারছিস? ন্যারেটর এবং এই লিটল প্রিন্স, এদের দুজনের মধ্যে যে কনভারসেশন হচ্ছে, সেই কনভারসেশনের মাধ্যমে আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো পাচ্ছি। দেখো, দ্য লিটল প্রিন্স টুক গ্রেট কেয়ার অফ দ্য প্ল্যানেট, প্রিভেন্টিং any bad seed from growing and making sure it was never overrun by baobab tree, a kind of tree, যাতে করে এই জঙ্গল না পরিণত হয় এই গাছের, সেই যত্নটা সে নিত। ওয়ান ডে এ মিস্টিরিয়াস রোজ, হঠাৎ করে একদিন দেখছে এই লিটল প্রিন্স নিজের প্ল্যানেটের কথা বলছে, যেটা তার কাছে পরিচয় অ্যাস্ট্রয়েড 325, এবং যেটা পৃথিবীর লোকের কাছে অর্থাৎ এই ন্যারেটের কাছে যেই প্ল্যানেটটা তিনি অ্যাস্ট্রয়েড B612 বলে চিনতেন, সেখানে হঠাৎ করে দেখছে লিটল প্রিন্স যেটা মিস্টিরিয়াস, একটা রহস্যময় একটা গোলাপ স্প্রাউটেড, মানে গ্রো করেছে অন দ্য প্ল্যানেট, অ্যান্ড দ্য লিটল প্রিন্স ফেল ইন লাভ উইথ ইট। বাট ওয়েন হি কট, এই যে লাভ, এই বিষয়টা বুঝতে হবে, এই লাভ নিয়ে কিন্তু প্রচুর মরাল লেসন এই গল্পের মধ্যে আর পাবো, নভেলা। জেনারেলি লাভ ইজ এ টপিক অর এ থিম অর এ সাবজেক্ট উইচ ইজ ভেরি কমন, but unfortunately 99% of the people have no idea about the reality of love, about the real meaning of love. Generally people rather they think of love in their own way, but what is the actual reality of love, what is the actual definition of love, what is the actual theme of love, সেই জিনিসগুলো কিন্তু এখানে জানানো হবে। দেখ, আক্ষরিক অর্থে কত সিম্পল মনে হচ্ছে গল্পটা, যে সেখানে হঠাৎ করে একটা গোলাপ গাছ জন্ম নিল, এবং সেই গোলাপের সঙ্গে, সেই রহস্যময়ী গোলাপের সঙ্গে প্রিন্সের একটা সম্পর্ক বা প্রিন্সের তার প্রতি একটা অ্যাট্রাকশন কিন্তু তৈরি হলো। খুব সিম্পল মিনিং। কিন্তু এই এপিসোডটার মাধ্যমে এক্সপিউরি কিন্তু আমাদেরকে ডিটেলসে তিনি তার পর্যবেক্ষণটা, তার অবজারভেশনটা লাভ সম্বন্ধে, সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। সেটা আমরা পরে দেখবো অবশ্যই, যখন আমরা টেক্সটের আগেই দেখবো, আমরা যখন আমরা এই ইয়ের মধ্যে যাব, মরাল লেসেন্সগুলো কী কী আছে, 27টা পয়েন্ট দেওয়া, সেখানে দেখবো আমরা। দেখো, one day a mysterious rose sprouted on the planet and the little prince fell in love with it. It here refers to the rose. But when he caught the rose in a lie one day, একদিন যখন এই রোজকে মিথ্যে বলতে তিনি, বা মিথ্যে বলেছে সেটা যখন তিনি ধরে ফেললেন, মিথ্যে বলেছে সেটা বুঝে গেলেন এই প্রিন্স, কি করলো দেখ, তখন হি ডিসাইডস দ্যাট হি কুড নট ট্রাস্ট হার এনিমোর, আর বিশ্বাস করা যাবে না, বা এই গোলাপকে আর বিশ্বাস করা উচিত হবে না, এই সিদ্ধান্তে সে উপনীত হচ্ছে। হি গ্রিউ লোনলি অ্যান্ড ডিসাইডেড টু লিভ। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কোয়েশ্চেন হয় যে কেন এই লিটল প্রিন্স তার নিজের যে প্ল্যানেট, সেই প্ল্যানেট ছেড়ে তিনি কেন বেরিয়ে পড়েছিলেন, এবং কোন কোন প্ল্যানেটে, শুধুমাত্র আর্থে তিনি আসেননি, আর্থ বাদ দিয়েও আরও অনেক অ্যাস্টেরয়েডে, আরও অনেক গ্রহ, আরও অনেক জায়গায় তিনি ভ্রমণ করেছেন। তারপরে তিনি একজন পার্টিকুলার ব্যক্তির অ্যাডভাইসে এই আর্থে তিনি এসেছিলেন। তো কেন তিনি এই নিজের প্ল্যানেট ছেড়েছিলেন, সেই প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা, সেই উত্তরটা হচ্ছে এখানে, যে হি অবজার্ভড দ্যাট দ্য রোজ ওয়াজ লাইং টু হিম, অ্যাজ এ রেজাল্ট অফ ইট হি ফেল্ট হার্ট ব্রোকেন, হি ফেল্ট লোনলি অ্যান্ড হি ডিসাইডেড টু লিভ। দেখো, হি গ্রিউ লোনলি অ্যান্ড ডিসাইডেড টু লিভ ডিসপাইট এ লাস্ট মিনিট রিকনসিলিয়েশন। ওই রোজের সঙ্গে কিন্তু তার যে মতপার্থক্য, মতভেদ, সেটা কিন্তু লাস্ট মিনিটে, মানে তিনি যখন এই প্ল্যানেট ছেড়ে চলে আসবেন তার ঠিক আগে কিন্তু তাদের সঙ্গে কিন্তু এই মতান্তর কেটে গিয়েছিল। রিকনসিলিয়েশন মানে মিটমাট হয়ে যাওয়া, সব কিছু ঠিক হয়ে যাওয়া। দ্য প্রিন্স সেট আউট টু এক্সপ্লোর আদার প্ল্যানেটস অ্যান্ড কিওর হিজ লোনলিনেস। তা সত্ত্বেও প্রিন্স বেরিয়ে পড়েছিলেন অন্যান্য প্ল্যানেটসগুলোকে এক্সপ্লোর করার জন্য, সেগুলোকে আরও ভালো করে জানার জন্য, এবং তার এই যে লোনলিনেস যে অনুভূতিটা হচ্ছিল, সেই লোনলিনেস অনুভূতিটাকে কিওর করার জন্য। অর্থাৎ ইন দ্য ভেরি ফার্স্ট প্যারাগ্রাফ যে সামারিটা আমরা দেখছি, তার মধ্যে আমরা কিন্তু ভাইটাল কিছু ইনফরমেশন পেলাম। এখন কোনো জিনিস ডিটেলসে জানার দরকার নেই, শুধু গল্পটা সম্বন্ধে একটা আইডিয়া তৈরি কর যে গোটা গল্পটা কী অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন অবভিয়াসলি যখন আমরা আরও ডিটেলসে যাব, যখন আমরা অ্যালিগরিক্যাল মিনিংগুলোকে, সিম্বলিজমে যাব, যখন আমরা টেক্সটে যাব, তখন কিন্তু আরও ভালো করে ক্লিয়ার হবে। কী কী ইনফরমেশন পেলাম? সাহারা ডেজার্টে
মানে গল্পটা কোথায় ঘটছে, সেটিংটা যদি আমরা বলি সাহারা ডেজার্ট। সাহারা ডেজার্টে ন্যারেটার পৌঁছলেন কীভাবে সেটা আমরা দেখলাম। এই গল্পের ন্যারেটারকে সেটা আমরা পেয়েছি। সেই ন্যারেটারের সঙ্গে ইয়াং প্রিন্সের, লিটল প্রিন্সের কোথায় দেখা হচ্ছে, লিটল প্রিন্স কোন প্ল্যানেটের সদস্য, সেই প্ল্যানেটের আর্থবাসীদের কাছে নাম কি, সেই লিটল প্রিন্স কেন ওই প্ল্যানেট ছেড়ে এসেছিল, অ্যান্ড অল দিজ কোয়েশ্চেন্স, অল দিজ ইনফরমেশনস সেটা আমরা এই প্যারাগ্রাফ থেকে পেয়েছি। নাও লেট আস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। ওয়াইল জার্নিং মানে তারা দুজনের মধ্যে যেহেতু বন্ধুত্ব হয়ে গেছে, ন্যারেটার অ্যান্ড দ্য লিটল প্রিন্স, তারা একসঙ্গে জার্নি করছেন। While journeying, the narrator tells us the little prince passes by neighboring asteroids, অর্থাৎ এই লিটল প্রিন্স তার ওই অ্যাস্ট্রয়েড B612 যখন ছেড়ে এক্সপ্লোর করতে বেরোন নানা প্ল্যানেট, প্রথমেই তিনি কিন্তু আর্থে পৌঁছননি। তিনি তখন কিন্তু তার যে প্রতিবেশী অ্যাস্ট্রয়েডগুলো, তার পাশাপাশি যে অ্যাস্ট্রয়েডগুলো, তার নিজের অ্যাস্ট্রয়েড বাদ দিয়ে সেই অ্যাস্ট্রয়েডগুলোতে ঘোরাফেরা করেন। অ্যান্ড এনকাউন্টার্স মানে মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া। For the first time, the strange, narrow-minded world of grown-ups. দেখেছিস, যেহেতু এই লিটল প্রিন্স এই অ্যাস্ট্রয়েড B612-তে একা সদস্য ছিল, অ্যান্ড যেহেতু সে লিটল স্মল চাইল্ড, গ্রোন-আপসরা কেমন ন্যারো মাইন্ডেড হয়, গ্রোন-আপসরা কেমন স্বার্থপর হয়, সেলফ সেন্ট্রিক হয়, কেমন ইগোসেন্ট্রিক হয়, কেমন তারা নেগেটিভ মাইন্ডসেটের লোক হয়, গ্রিডি কেমন হয়, এই সম্বন্ধে তার কিন্তু কোনো ধারণা ছিল না। তিনি যখন নিজের অ্যাস্ট্রয়েড ছেড়ে বাকি অ্যাস্ট্রয়েডগুলোতে, নেবারিং অ্যাস্ট্রয়েডগুলোতে যখন জার্নি শুরু করলেন, এক্সপ্লোর করা শুরু করলেন, ইট ইজ ফর দ্য ফার্স্ট টাইম হি রিয়েলাইজড দিস ন্যারো মাইন্ডেডনেস অফ দ্য গ্রোন আপ পিপল। স্যাটায়ারটা আছে, বুঝতে পারছিস এবারে কোথায়? জেনারেলি যারা গ্রোন আপ, যারা ম্যাচিওর, তারা এই বলে ইয়াং পিপলদেরকে, এই বলে চাইল্ডদেরকে ছোট করে যে তারা এখন ইম্যাচিওর, তাদের বুদ্ধি হয়নি, তারা এখন নির্বোধ, তাদের এখন বুদ্ধি শক্তি হয়নি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা এখানে দেখাতে চাইছেন এক্সপিউরি, যে অ্যাকচুয়ালি তাদের ওয়ার্ল্ডটাই, দ্যাট ইজ ওই বাচ্চা ছেলেদের ওয়ার্ল্ডটাই ইনোসেন্ট, ওই ইগনোরেন্সটাই হচ্ছে ইনোসেন্স, ওটাই হচ্ছে কিন্তু পিউরিটি, ওটাই হচ্ছে ভার্চুয়াস। আর বাকি এই গ্রোন আপদের যে গ্রিড, সেলফ সেন্ট্রিক অ্যাটিটিউড বা এই যে ন্যারো মাইন্ডেডনেস, এটাই হচ্ছে কিন্তু ভিশিয়াস, সেটাই কিন্তু এখানে দেখাতে চাইছেন। দেখো, এনকাউন্টার্স ফর দ্য ফার্স্ট টাইম, কেন ফার্স্ট টাইম? কারণ তার অ্যাস্ট্রয়েডে তো কোনো গ্রোন আপ ছিল না। সো অবভিয়াসলি গ্রোন আপদের আচরণ, গ্রোন আপদের ন্যারো মাইন্ডেডনেস, তাদের স্ট্রেঞ্জ মেন্টালিটি, তাদের এই গ্রিড, তাদের এই নেগেটিভ মাইন্ডসেট, এগুলো সম্বন্ধে তার কোনো আইডিয়া ছিল না লিটল প্রিন্সের। ফর দ্য ফার্স্ট টাইম দ্য স্ট্রেঞ্জ ন্যারো মাইন্ডেড ওয়ার্ল্ড অফ গ্রোন আপস অন দ্য ফার্স্ট 6 প্ল্যানেটস, মাথায় রাখবি, আন্ডারলাইন করে রাখবি, ফার্স্ট 6 প্ল্যানেটস মানে অলরেডি 6টা প্ল্যানেট তার ঘোরা হয়ে গেছে। দ্য লিটল প্রিন্স ভিজিটস, হি মিটস, খুব ভালো করে আন্ডারলাইন কর, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। এই পোর্শন থেকে 5-6টা শর্ট কোয়েশ্চেন হয় যে আর্থে আসার আগে যে প্ল্যানেটগুলোতে তিনি ভিজিট করেছিলেন, যে প্ল্যানেটগুলো তিনি এক্সপ্লোর করেছিলেন, সেই প্ল্যানেটগুলোতে কার কার সঙ্গে তার দেখা হয় এবং তাদের সম্বন্ধে লিটল প্রিন্স কি ধারণা তৈরি করেন। আন্ডারলাইন করবি কার কার সঙ্গে দেখা হয়। একজন কিংয়ের সঙ্গে দেখা হয়, একজন ভেইন ম্যানের সঙ্গে দেখা হয়। ভেইন ম্যান, দ্যাট ইজ এ ম্যান ফুল অফ ভ্যানিটি। এ ড্রাঙ্কার্ড, একজন ড্রাঙ্কার্ডের সঙ্গে দেখা হয়। এ বিজনেসম্যান, এ ল্যাম্প লাইটার অ্যান্ড এ জিওগ্রাফার। এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে আসবো। 6টা প্ল্যানেট, 6জন ব্যক্তি। প্রথম প্ল্যানেটে কোনো প্ল্যানেটে কিংয়ের সঙ্গে দেখা হয়, আবার আরেকটা প্ল্যানেটে ভেইন ম্যানের সঙ্গে, পরের প্ল্যানেটে ড্রাঙ্কার্ড, তারপরে বিজনেসম্যান, তারপরে ল্যাম্প লাইটার এবং তারপরে জিওগ্রাফার। এবং এরা প্রত্যেকেই গ্রোন আপ। এদের সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না এই লিটল প্রিন্সের। প্রথমবারের জন্য গ্রোন আপদেরকে তিনি দেখছেন, তাদের চিনছেন, তাদের মানসিকতা সম্বন্ধে ধারণা তৈরি করছেন। অল অফ হুম লিভ অ্যালোন অ্যান্ড আর ওভারলি কনজিউমড বাই দেয়ার চোজেন অকুপেশন। ওয়ার্ডটা দেখবি, এটা আমার ওয়ার্ড নয়, কনজিউমড। কনজিউম মানে কি? কনজিউম মানে কোনো খাবারকে যখন আমরা গ্রহণ করি, খাই, সেটা কনজিউম বলি। অর্থাৎ এরা মানুষ, মানে জীবিকা বা পেশা আমরা কেন বেছে নিই? জীবন চালানোর জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে জীবিকা পেশাটা আমাদের কাছে এত বড় হয়ে যায়, যেখানে অর্থ, মান, সম্মান, খ্যাতি, পাওয়ার, পজিশন, এইগুলো উপার্জন করাই আমাদের কাছে এত বেশি হয়ে যায় যে জীবনটাই আমরা ভুলে যাই। তখন আমরা বলবো যে আমরা কনজিউমড হয়ে যাই এই আমাদের জীবিকা দ্বারা। যে গ্রিড অফ মানি, যে লাস্ট অফ পাওয়ার, যে গ্রিড ফর পজিশন, এইগুলো আমাদের কনজিউম করে নেয়। এই প্রত্যেকটা ব্যক্তি যাদের যাদের সঙ্গে দেখা হলো, তার কিং, ভেইন ম্যান, ড্রাঙ্কার্ড, বিজনেসম্যান, ল্যাম্প লাইটার, জিওগ্রাফার,
প্রত্যেকেই একা আছে। এই একা জিনিসটাও মাথায় রাখতে হবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা তকমা। আজকের দুনিয়ায় হয়তো যদি আমরা জিজ্ঞেস করি যে আমাদের কে কে আছে, টেকনিক্যালি রিলেটিভস আছে, টেকনিক্যালি ফ্রেন্ডস আছে, টেকনিক্যালি হয়তো সবাই আছে, কিন্তু ভেবে দেখবি আমাদের স্বার্থপরতার লেভেলটা এত বেশি, আমাদের নেগেটিভ মাইন্ডসেটটা এত বেশি যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি একা। না আমরা কাউকে বিশ্বাস করি, না আমাদেরকে কেউ বিশ্বাস করে। তাহলে এই ওয়ার্ল্ডে হয়তো রিলেটিভসের নামে, ফ্রেন্ডসের নামে, নেবার্সদের নামে আমরা অনেক মানুষকে চিনি, অনেক মানুষকে নিজের বলে মনে করি, বাট অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি আমরা কিন্তু প্রত্যেকে লোনলি। সেই অর্থে লিটল প্রিন্স বলছেন যে এরা প্রত্যেকেই একা, এবং এরা প্রত্যেকেই নিজের নিজের অকুপেশনে এরা এতটাই ব্যস্ত যেন এরা অকুপেশন দ্বারা কনজিউমড হয়ে আসে। একমাত্র ল্যাম্প লাইটার বাদ দিয়ে বাকি সবাই কিন্তু নেগেটিভ পার্সোনালিটি বলে মনে হবে এই ইয়াং প্রিন্সের। প্রত্যেকেরই সম্বন্ধে বর্ণনা দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, দেখবি সাচ স্ট্রেঞ্জ বিহেভিয়ার বোথ অ্যামিউজেস, এরকম অদ্ভুত আচরণ। কারণ লিটল প্রিন্স তো এরকম আচরণ বোঝে না। লিটল প্রিন্স ধর বাচ্চা ছেলে, তাহলে বাচ্চাদের মধ্যে এইরকম কোনো অ্যারোগেন্স বলো, গ্রিড বলো, সেলফ সেন্ট্রিক অ্যাটিটিউড বলো, ইভিল মেন্টালিটি বলি, এগুলো নেই। ফলে যখন তিনি এইরকম ধরনের মানুষদের সঙ্গে প্রথমবার তার পরিচয় হচ্ছে অন্য প্ল্যানেটে গিয়ে, হি ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামিউজড, মানে হি ওয়াজ শকড অ্যাকচুয়ালি, হি ওয়াজ অ্যামেজড অ্যান্ড পার্টার্বস মানে ডিস্টার্বস। তিনি খুব ডিস্টার্ব বোধ করেন দ্য লিটল প্রিন্স। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য নিড টু অর্ডার পিপল অ্যারাউন্ড। এবং আদেশ দিয়ে বেড়ানোর কী আছে, মানে ধর আমাদের দেখবি সব ক্ষেত্রে কী হয়, সুপিরিয়ার ইনফিরিয়ার আছে। ধর কোনো একটা অফিসের যদি বস হয়, তার আন্ডারে এতজন কাজ করে, সেই বসেরও আবার বস আছে। অর্ডার দেওয়া, এই যে প্রভুত্ব বিস্তার করা, যে আমি প্রত্যেকের বস, এই যে মানসিকতাটা, অর্ডার দিয়ে বাড়ানো, নিজেকে সুপিরিয়ার প্রমাণ করা, এইরকম মানসিকতা কি দরকার, এইটা রিয়েলাইজ করতে পারলেন না তিনি। দেখতে পাচ্ছিস, ভেবে দেখবি এইগুলোই কিন্তু গভীরভাবে তোমাকে বুঝতে হবে যে এইগুলোই হচ্ছে আসলে সেই আইডিয়াটা যেটা কিন্তু এক্সপিরিয়েন্স দিতে চাইছেন। ওয়ার্ল্ড ওয়ারের সময় তো এইটাই। ওয়ার্ল্ড ওয়ার অ্যাকচুয়ালি কেন সংগঠিত হয়েছিল যদি একটু গভীরভাবে ভাবি আমরা, নিজেদেরকে সুপ্রিম প্রমাণ করার জন্য, নিজেদেরকে বস প্রমাণ করার জন্য। প্রত্যেক দেশ চাইছিল অপর দেশকে নিজের আন্ডারে পরাধীন করা, যে সে যেমন অর্ডার দেবে সেইভাবে অন্য দেশ চালিত হবে। তো সেটাই এখানে লিটল প্রিন্স বলছেন যে আমার মাথায় ঢুকিনি ওই প্ল্যানেটগুলোতে এই কিং বলো, ভেইন ম্যান বলো, ড্রাঙ্কার্ড বলো, এরা কেন এত ন্যারো মাইন্ডেড, এরা এত গ্রিডি কেন, সেলফ সেন্ট্রিক কেন, এরা সবাইকে অর্ডার দিয়ে বেড়ায় কেন, টু বি অ্যাডমায়ার্ড, এরা চায় কেন যে সবাই তাকে অ্যাডমায়ার করবে, সবাই তাকে ফলো করবে, সবাই তার ফলোয়ার্স হবে, অ্যান্ড টু ওন এভরিথিং, এবং সব কিছুকে নিজের করতে চায়। ওন এভরিথিং মানে সব কিছু নিজের মালিকাধীন চায়। প্রত্যেকটা জিনিস দেখে, এক একটা পয়েন্ট যদি ভাবিস তাহলেই বুঝতে পারবি স্যাটায়ারটা। এই প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যানেটে একটা একটা লোকের সঙ্গে দেখা হওয়া মানে এরা হচ্ছে গ্রোন আপ। এবং গ্রোন আপদের আচরণ কীরকম দেখ, ন্যারো মাইন্ডেড 1 নম্বর, 2 নম্বর সেলফ সেন্ট্রিক, 3 নম্বর গ্রিডি, 4 নম্বর যদি বলি তারা অর্ডার দিয়ে বাড়ায়, মানে প্রভুত্ব বিস্তার করা, 5 নম্বর তারা চায় সবাই তাদেরকে অ্যাডমায়ার করুক, 6 নম্বর সব কিছুকেই ওন করে নিতে চায়, মানে কোনো কিছুতে শান্তি নেই, আরও চাই, যেটা আমরা বলি মোর অ্যান্ড মোর, মানে কোনো একটা আলটিমেট ম্যাক্সিমাম লিমিট নেই, গ্রিডের কোনো লিমিট নেই। এই মানসিকতাগুলো যখন গ্রোন আপদের মধ্যে দেখলেন, দ্য লিটল প্রিন্স ওয়াজ অ্যাবসলিউটলি শকড, উইথ দ্য এক্সেপশন অফ দ্য ল্যাম্প লাইটার। ল্যাম্প লাইটার একমাত্র ব্যতিক্রম। এটা আমরা ডিটেলসে যাবো, দেখবি এই 2 নম্বর পেজের শেষের দিকে দেখবি একটা পয়েন্ট দিয়ে, হেডিং দিয়ে আলাদা করে বলা আছে, যেহেতু শর্ট কোয়েশ্চেন জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, সেহেতু আলাদা করে আমরা পয়েন্টটা দিয়েছি, সিগনিফিকেন্স অফ দ্য ডিফারেন্ট পিপল মেড বাই দ্য লিটল প্রিন্স ইন ডিফারেন্ট প্ল্যানেটস। অর্থাৎ বিভিন্ন প্ল্যানেটে গিয়ে যে বিভিন্ন লোকেদের সঙ্গে দেখা হলো লিটল প্রিন্সের, এর সিগনিফিকেন্সটা কী, এর গুরুত্বটা কী, সেটা নিয়ে আমরা একটা আলাদা পয়েন্ট করেছি, সেটা পরে ডিসকাস করবো। আপাতত এটা মাথায় রাখ। তার অ্যাস্ট্রয়েড B612 এই প্ল্যানেট থেকে বেরিয়ে তিনি যখন পাশাপাশি যে নেবারিং প্ল্যানেটসগুলো এক্সপ্লোর করলেন, সেখানে গিয়ে একজন কিং, একজন ভেইন ম্যান, একজন ল্যাম্প লাইটার, একজন জিওগ্রাফার, একজন ড্রাঙ্কার্ড, একজন বিজনেসম্যান, এদের সঙ্গে তার পরিচয় হয়। এবং ল্যাম্প লাইটার বাদ দিয়ে বাকি সমস্ত ব্যক্তিদেরকে যখন তিনি দেখেছিলেন, লিটল প্রিন্স যখন দেখেছিলেন, তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন এবং তিনি ডিস্টার্ব ফিল করেছিলেন তাদের ন্যারো মাইন্ডেডনেস দেখে, তাদের সব কিছুকে নিজের অধীনে নিয়ে আসার যে মানসিকতা সেটা দেখে, বা এই যে অ্যাডমায়ার্ড হওয়ার যে তাদের একটা মারাত্মক নেশার মতন একটা মানসিকতা, এটা সেলফ সেন্ট্রিক অ্যাটিটিউড, গ্রিড, এগুলো তাই কিন্তু আশ্চর্য করেছিল। দেখো, হুজ ডগড ফেথফুলনেস, কেন ল্যাম্প লাইটার দেখ এক্সেপশন কেন, ফেথফুলনেস মানে আমরা জানি বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি, মানে যে ফেথফুল তার কাজের প্রতি, অনেস্ট। আর ডগড কেন বলা হলো বলি, ডগ থেকে ডগড হয়েছে,
ডগের মধ্যে যেহেতু এই লয়্যালটি ফেথফুলনেস এগুলো প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, সেহেতু এখানে ডগ ফেথফুলনেস বলা হচ্ছে, মানে ফেথফুলনেস অফ এ ডগ, ডগ লাইক লয়্যালটি। বুঝতে পেরেছি কথাটা? তাহলে এই ল্যাম্প লাইটার বাদ দিয়ে বাকি 5 জনের মধ্যে কিন্তু তিনি ভিশিয়াস যে নেচার সেটা অবজার্ভ করেছিলেন, এবং এই ল্যাম্প লাইটারের ডগ ফেথফুলনেস কিন্তু অ্যাডমায়ার করেছিলেন লিটল প্রিন্স, মানে তাকে তাজ্জব করে দিয়েছিল, তিনি প্রশংসা করেছিলেন। দ্য লিটল প্রিন্স ডাজ নট থিঙ্ক মাচ অফ দ্য অ্যাডাল্টস হি ভিজিটস, এবং তাদের নিয়ে বেশি ভাবনা চিন্তাও করেননি, কারণ তার মনে হয়েছিল এদের যেরকম ন্যারো মাইন্ডেডনেস, এদের নিয়ে বেশি ভাবার কিছু নেই। অ্যান্ড হি ডাজ নট লার্ন এনিথিং ইউজফুল। দেখেছিস, দেখ বড়রা নিজেদেরকে নিয়ে কতটা সুপিরিয়ার মনে করি, যে আমরা ইন্টেলিজেন্ট, সায়েন্টিস্ট, ডক্টরস, প্রফেসর্স অ্যান্ড সো অন, ভেবে দেখবি একবার। কিন্তু এই লিটল প্রিন্স বলছেন যে বড়দের কাছে উপযুক্ত শেখার মতন আমি কিছু পেলাম না। সেটা একটা বুঝতে পারছিস, কারণ তাদের মধ্যে যে ন্যারো মাইন্ডেডনেস, একজন ইঞ্জিনিয়ার হোক, একজন সায়েন্টিস্ট হোক, একজন যাই হোক না কেন, প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে পিপল শুড অ্যাডমায়ার মি, সুপিরিয়রিটি অর্জন করা, সব কিছুকে ওন করে নেওয়া, অর্ডার দেওয়া, সেলফ সেন্ট্রিক মেন্টালিটি, সেলফিশ অ্যাটিটিউড, গ্রিড, এই যে মানসিকতাগুলো, ন্যারো মাইন্ডেডনেস, এই জিনিসগুলো যখন তিনি গ্রোন আপদের মধ্যে দেখলেন, তখন লিটল প্রিন্স রিয়েলাইজ করলেন যে এদের কাছ থেকে শেখার কিছু নেই, বা উপযুক্ত ইউজফুল কার্যকরী শেখার কিছু নেই। হাউএভার, আনাই করবি আবার লাইনটা, হি লার্নস ফ্রম দ্য জিওগ্রাফার দ্যাট ফ্লাওয়ার্স ডু নট লাস্ট ফর এভার অ্যান্ড হি বিগিনস টু মিস দ্য রোজ হি হ্যাজ লেফট বিহাইন্ড। এই জিওগ্রাফারের কাছ থেকে জানতে পারলেন যে রোজ কিন্তু চিরস্থায়ী নয়, ফ্লাওয়ার কিন্তু ক্ষণস্থায়ী, ট্রানজিটারি। এবং তখন কিন্তু এই লিটল প্রিন্স তার সেই মিস্টিরিয়াস রোজ, যাকে ছেড়ে তিনি এসেছিলেন, যাকে তিনি ভালোবাসতেন, সেই রোজকে কিন্তু তিনি মিস করতে আরম্ভ করেন। আরেকটা জিনিস মাথায় রাখবি জিওগ্রাফার সম্বন্ধে, এই জিওগ্রাফারই হচ্ছে সেই ব্যক্তি যে অ্যাডভাইস করেছিল এই লিটল প্রিন্সকে আর্তে যাওয়ার ব্যাপারে। অ্যাট দ্য জিওগ্রাফার সাজেশন, পরে প্যারাগ্রাফে চলে আসবি, দ্য লিটল প্রিন্স ভিজিটস আর্থ। গল্পটা বুঝতে পারছিস, মানে ছোট করে পুরো গল্পটা সামারি দেওয়া আছে ক্রোনোলজিক্যালি। এই প্লেন ক্র্যাশের পরে ন্যারেটার কোথায় পৌঁছন, সেখানে লিটল প্রিন্স কীভাবে পৌঁছয়, লিটল প্রিন্সের অরিজিনাল যে তার শেল্টার কোথায়, সেই অ্যাস্ট্রয়েড নাম কি, কেন তিনি সেই অ্যাস্ট্রয়েড ত্যাগ করে আসেন, আর্থে আসার আগে কটা প্ল্যানেটে গিয়েছিলেন, সেখানে কাদের কাদের সঙ্গে দেখা হয়, তাদের সময় তার মানসিকতা কি, বুঝা গেছে, আর্থে কার অ্যাডভাইসে আসেন। দেখো, অ্যাট দ্য জিওগ্রাফার সাজেশন দ্য লিটল প্রিন্স ভিজিটস আর্থ বাট ই ল্যান্ডস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট। আনফর্চুনেটলি তিনি কিন্তু ডেজার্টের মাঝখানে এসে পৌঁছচ্ছেন। কোন ডেজার্ট? সাহারা ডেজার্ট। ঘটনা প্রসঙ্গে যে ডেজার্টে ন্যারেটার তার প্লেন ক্র্যাশ হওয়ার পরে পৌঁছেছেন, সেই ডেজার্টেই কিন্তু পৌঁছেছিল লিটল প্রিন্স। লিটল প্রিন্স অনেক আগে এসছে, ন্যারেটার রিসেন্টলি এসছেন, এবং তাদের দুজনের সঙ্গে দেখা হওয়ার পর তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, এবং তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, যেটাই হচ্ছে এই গল্পের বিষয়বস্তু। দেখো, অ্যাট দ্য জিওগ্রাফার সাজেশন দ্য লিটল প্রিন্স ভিজিটস আর্থ বাট ই ল্যান্ডস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট অ্যান্ড ক্যান নট ফাইন্ড এনি হিউম্যানস। এটাও সিম্বলিক, এটাও সিম্বলিক। আক্ষরিক অর্থে তিনি সাহারা ডেজার্টে এসে পৌঁছন, এবং যেখানে কোনো হিউম্যান বিং তিনি দেখতে পাননি, কিন্তু ইন এ সিম্বলিক সেন্স যদি আমরা বলি, তিনি আর্তে আসেন, লিটল প্রিন্স আর্তে আসার পরে কোনো হিউম্যান বিংয়ের সঙ্গে তার পরিচয় ঘটেনি। হিউম্যান বিংসের যদি আমরা মানে বলি, তাহলে দুটো মানে হয়। লিটারেলি হিউম্যান বিংস মানে মানুষ, মানে এই যে মানুষের মতন দেখতে যে প্রাণী বা যে ক্রিয়েশন বা ক্রিয়েচার আমরা বলছি, তাদেরকে হিউম্যান বিং বলে। আর ইন এ সিম্বলিক সেন্স, ইন এ ডিপার সেন্স যদি আমরা বলি, হিউম্যান বিংস তারা যাদের মধ্যে হিউম্যানিটি আছে। অর্থাৎ আর্থে হিউম্যান বিংসের সঙ্গে দেখা হয়নি, এটা যদি আমরা আক্ষরিক অর্থে ধরি তাহলে ভুল, অবশ্যই এত হিউম্যান বিংস আর্থে আছে, কিন্তু যে অর্থে এখানে হিউম্যান বিংসের সঙ্গে দেখা হয়নি বলছেন, সেটা হচ্ছে হিউম্যানিটির দিক থেকে। হিউম্যান বিংস যারা রিসাইড করে আর্থে, তাদের মধ্যে হিউম্যানিটি, ফেলো ফিলিং, কম্প্যাশন, কাইন্ডনেস, মার্সি, যেগুলো হিউম্যান বিংসের অ্যাকচুয়াল ট্রেট, অ্যাকচুয়াল বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু তিনি অবজার্ভ করেননি বা দেখেননি। স্যাটারটা বুঝতে পারছিস? এবার বুঝতে পারছিস ওকেজনটা, লিটারেচার যে সোসাইটির রিফ্লেকশন, নিশ্চয়ই বুঝতে পারছিস যে সময় লেখা হয়, দ্যাট ইজ ওয়ার্ল্ড ওয়ার। এবার ভেবে দেখ, যদি সত্যি হিউম্যানিটি থাকতো, যদি সত্যি ফেলো ফিলিং, কাইন্ডনেস, পিটি, কম্প্যাশন এগুলো থাকতো, তাহলে কখনো হিরোশিমা নাগাসাকি ঘটতো না। অবশ্যই সেই সময়ে হিরোশিমা নাগাসাকি ঘটার আগেই লেখা, কিন্তু হিরোশিমা নাগাসাকি না ঘটলেও ওয়ার্ল্ড ওয়ার তো চলছে, যেখানে বর্বরতার সঙ্গে নিষ্ঠুরভাবে, ইন এ ভেরি স্যাভেজ ব্রুটাল ম্যানার, ওয়ান নেশন ওয়াজ অ্যাটাকিং অ্যানাদার নেশন উইদাউট এনি ফেলো ফিলিং, উইদাউট এনি কাইন্ডনেস, উইদাউট এনি ইমোশন অফ
পিটি, উইদাউট এনি ইমোশন অফ মার্সি। তো সেটাই বলছেন যে আর্তে আসার পরে তার কিন্তু কোনো হিউম্যান বিংসের সঙ্গে দেখা হয়নি। তাহলে কোন অর্থে হিউম্যান বিংসের সঙ্গে দেখা হয়নি বুঝতে পারছি সেখানে? দেখো, অ্যান্ড ক্যানট ফাইন্ড এনি হিউম্যানস, ইনস্টেড হি মিটস এ স্নেক। লোকর দেবী, স্নেক ইংলিশ লিটারেচারে চিরকাল সিম্বলিক। যেহেতু স্যাটার্ন স্নেকের রূপ ধারণ করে তিনি ইভকে গিয়ে পারসুয়েড করেছিলেন টু টেস্ট দ্য ফ্রুট অফ দ্য ট্রি অফ দ্য নলেজ, সেখান থেকে কিন্তু খ্রিশ্চান কালচারে, ইংলিশ লিটারেচারে স্নেক কিন্তু অত্যন্ত লিথল একটা ইমেজ, অত্যন্ত পয়জনাস একটা ইমেজ। মানুষের সঙ্গে দেখা হয়নি, রাদার কার সঙ্গে দেখা হলো? স্নেকের সাথে দেখা হলো। হু স্পিক্স ইন রিডলস, রিডলস বুঝিস? মানে কনফিউজিং ল্যাঙ্গুয়েজ, পাজেলের মতন কথা বলা, মানে সোজা সাপটা কথা না বলে সেই জিলিপির প্যাঁচ আমরা যেমন বলি, ঘুরিয়ে ফিরিয়ে একিয়ে বেঁকিয়ে কথা বলা, সাটেল ওয়েতে কথা বলা, আক্ষরিক অর্থে একরকম মানে আসলে একরকম মানে, প্যাঁচালো লোক যেমন হয়। ভেবে দেখবি কোনো হিউম্যান বিংসের সঙ্গে দেখা হয়নি আরতে এসে, স্নেকসের সঙ্গে দেখা হয়েছে। পরিষ্কার যে এটা কিন্তু চিলড্রেন্স টেল নয়। চিলড্রেন্স টেলের মোড়কে, চিলড্রেন্স টেলের র্যাপারে এটা আসলে কিন্তু একটা গভীর একটা ফিলসফি কিন্তু এই বইয়ের মাধ্যমে এক্সিবিট করেছেন এক্সপিউরি। লেট আস সি, দেখো কি হচ্ছে। হু স্পিক্স ইন রিডলস অ্যান্ড হিন্টস ডার্কলি দ্যাট ইটস লিটল পয়জন, তার যে বিষ, ক্যান সেন্ড দ্য লিটল প্রিন্স ব্যাক টু দ্য হেভেন্স। মানে তুমি যদি হেভেন্সে চাও যেতে, ভেবে দেখ হেভেন্স মানে কি? অবভিয়াসলি মাই পয়জন উইল কিল ইউ অ্যান্ড ইউ উইল গো ব্যাক টু ইউর প্ল্যানেট ইফ হি উইশেস সো। দ্য লিটল প্রিন্স ইগনোর্স দ্য অফার অ্যান্ড কন্টিনিউজ হিজ এক্সপ্লোরেশন। এবং তার যে এক্সপ্লোরেশন, তার যে অ্যাডভেঞ্চার, সেটা চলতে থাকলো। স্টপিং টু টক টু এ 3 পেটাল ফ্লাওয়ার, আরও নানা রকম ফ্লাওয়ার, নানা রকমের ক্রিয়েচারের সঙ্গে তার দেখা হচ্ছে। 3টে পাপড়ি বিশিষ্ট একটা ফুলের সঙ্গে দেখা। ক্লাইম দ্য টলেস্ট মাউন্টেন, সবচেয়ে উঁচু মাউন্টেন যেটা, সেটা ওঠার চেষ্টা করলেন। ওয়্যার হি কনফিউজেস দ্য ইকো, এই প্রত্যেকটা সিম্বলিক। আমি এখন বেশি সিম্বলিক দিকে যাচ্ছি না একটাই কারণে, কারণ ব্যাপারটা কনফিউজিং হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস আমরা ডিসকাস করবো যখন ডিটেলসের টেক্সট আমরা যাব। এখন খুব সিম্পলভাবে আক্ষরিক অর্থে গল্পটা বোঝার চেষ্টা কর। 3 পেটাল ফ্লাওয়ারের সঙ্গে দেখা হলো, টলেস্ট মাউন্টেনে ওঠার চেষ্টা করলেন, যেখানে গিয়ে নিজের ইকোটাই, তার মনে হচ্ছে না আমি কথা বলছি কারোর সঙ্গে, অন্য কেউ বোধহয় রিপ্লাই দিচ্ছে। অ্যাকচুয়ালি কোনো রিপ্লাই আসছিল না, তার নিজের কনভারসেশনটা, তার নিজের ইকোটা। Eventually, that is finally, the little prince finds a rose garden which surprises and depresses him. এইটা খুবই সিম্বলিক। তার ধারণা ছিল রোজ ইউনিক, তার প্ল্যানেটে যে রোজের সঙ্গে তার একটা, তার সেই রোজের প্রতি তার যে একটা অ্যাফিনিটি তৈরি হয়েছিল, গোটা ব্রহ্মাণ্ডে বোধহয় একটাই রোজ আছে। যখন তিনি আর্তে এসে রোজ গার্ডেন দেখলেন যেখানে এরকম শয়ে শয়ে ফুল ফুটে আছে, হি ফেল্ট ডিপ্রেসড। কেন ডিপ্রেসড মনে হলো? যে দ্য রোজ হুইচ হি লাভস, সেই রোজটা ইউনিক নয়, সেই রোজটা হচ্ছে কি না প্রচুর পরিমাণে আছে, সেটা ভেরি কমন, অ্যাবসলিউটলি সাধারণ, সেটা অর্ডিনারি। এখানে খুব ভালো একটা শিক্ষা আছে। দ্যাট ইজ দ্য ম্যান অর দ্য লেডি ইউ লাভ। সাপোজলি ধরো দ্য লেডি হু ইজ ইয়োর মাদার, ওই রকম লেডি দেখতে, ওই রকম কথাবার্তা, ওই রকম ভাষায় কথা বলেন, ওই রকম পোশাক পরেন, ওই রকম কাজ করেন, সেরকম তো হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা আছে। স্টিল that lady is special in your eyes. Why? Because the emotion which is attached with that lady. এই আইডিয়াটা কিন্তু দেওয়া হবে এখানে, যে লাভ মেক্স এ পার্সন স্পেশাল। ইট ইজ নট দ্যাট ওই রকম দেখতে আর লোক নেই, ওই রকম দেখতে আর মহিলা নেই, ইমোশনটার কারণে সেই মহিলাটিকে বা সেই পুরুষটিকে কিন্তু স্পেশাল বলে মনে হয়। এই লাভের যে মানে ডিডাক্টিক লেসনটা এক্সপিউরি দিয়েছেন এখানে, সেটা কিন্তু আমরা পাবো এই গল্পের মাধ্যমে পাবো। দেখো কেন গোলাপকে দেখে তার ডিপ্রেস মনে হয়েছিল, পরবর্তীকালে তার ডিপ্রেশন কাটলো কীভাবে, কী রিয়েলাইজ করলেন, ভালোবাসার গভীর সত্য সম্বন্ধে তার কী ধারণা হলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। হিজ রোজ হ্যাড টোল্ড হিম দ্যাট শি ওয়াজ দ্য অনলি ওয়ান অফ আর কাইন্ড। তার যে রোজ, সেই যে B612 ওই অ্যাস্ট্রয়েডে যে রোজ, সেই রোজ তাকে বলেছিল আমার মতন আর কেউ নেই পৃথিবীতে, আমি ওয়ান অ্যান্ড অনলি, ইউনিক। কিন্তু তিনি যখন এসে দেখছেন আর্থে এইরকম রোজ গার্ডেন, he was absolutely surprised, he felt sad and he felt depressed, যে আমার গোলাপ বলেছিল আমার মতন কেউ নেই, কিন্তু এখানে দেখছি অনেক গোলাপ আছে। দ্য প্রিন্স befriends a fox, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই সমস্ত ঘটনাগুলো কখন ঘটছে মাথায় রাখবি, লিটল প্রিন্স অনেক আগে এসছে, লিটল প্রিন্স এই সাহারা ডেজার্টে অনেক আগে এসছে, ন্যারেটার অনেক পরে কিন্তু সেই জায়গায় পৌঁছেছে আফটার ইজ প্লেন ক্র্যাশ। এবং এই ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে, স্নেকের সঙ্গে দেখা, কোনো হিউম্যান বিংস না খুঁজে পাওয়া, 3 পেটাল ফ্লাওয়ারের সঙ্গে দেখা, ফক্সের সঙ্গে বন্ধুত্ব, সেই সমস্ত ঘটনাগুলোর বর্ণনা লিটল প্রিন্স কাকে দিচ্ছে? ন্যারেটারকে। এবং সেটাই হচ্ছে গল্পের বিষয়।
এই ফক্সের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরেই, ফক্স আমরা ভালো করে জানি অত্যন্ত চালাক, চতুর, অত্যন্ত উইটি, ইন্টেলিজেন্ট পশু বলা হয় ফক্সকে। এবং সেই ফক্সের কাছে কিন্তু একটা মূল লেসন তিনি পেলেন, একটা মূল, যেটা আমরা বলছি এই গল্পের যে মেন থিমটা, মন দিয়ে দেখবি লাইনটা কি, হু টিচেস হিম দ্যাট দ্য ইম্পর্ট্যান্ট থিংস ইন লাইফ আর ভিজিবল অনলি টু দ্য হার্ট, দ্যাট হিজ টাইম অ্যাওয়ে ফ্রম দ্য রোজ মেক্স দ্য রোজ মোর স্পেশাল টু হিম। একটা জিনিস শেখালো, যেগুলো চোখ দিয়ে দেখা যায় সেগুলো স্পেশাল নয়, যেগুলো হৃদয় দিয়ে অনুভব করা যায় সেগুলোই স্পেশাল। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, দিস ইজ দ্য মেন মরাল লেসন, যেটা এক্সপিউরি কিন্তু এখানে আমাদের শেখাতে চেয়েছেন। চোখ দিয়ে দেখা যায়, দ্যাট ইজ মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, ঐশ্বর্য, বৈভব, পাওয়ার, পজিশন, নেম, ফেম, all these things are valueless, all these things are transitory, all these things are temporary. কিন্তু যেটা হৃদয় দিয়ে অনুভব করা যায়, দ্যাট ইজ ইমোশন, প্যাশন, অ্যাফেকশন, এইগুলোই কিন্তু রিয়েল। এবং সেখানে তাকে শিক্ষাটা দিলেন যে ইয়েস, তোমার রোজ তোমাকে ঠিকই বলেছে যে তার মতো না কেউ নেই, ওয়ান অ্যান্ড অনলি। কোন দিক থেকে? চোখ দিয়ে যদি দেখো তাহলে তুমি অবশ্যই দেখবে যে সেরকম গোলাপ কিন্তু আরও অনেকগুলোই আছে। কিন্তু হৃদয় দিয়ে অনুভব করো, তোমার কাছে সেই গোলাপের যে গুরুত্ব, সেই গোলাপের যে সিগনিফিকেন্স, পৃথিবীতে আরও মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ রোজ থাকতে পারে, কিন্তু সেই রোজের সিগনিফিকেন্স তোমার কাছে জিরো। ভালো করে দেখি ফক্সের কাছ থেকে কী কী লেসন পেয়েছিল। লাইনটা আমরা পরে দেখবো, অবশ্যই টেক্সটে আছে, বা ওই মরাল লেসনে যে 27টা পয়েন্ট দেওয়া আছে সেখানেও লাইনটা আছে, আমরা একটু পরে দেখবো, আগে শেষ করে নিই জায়গাটা। লাইনটা দেখবি, দ্য প্রিন্স বিফ্রেন্ডস এ ফক্স, অর্থাৎ একজন ফক্সের সঙ্গে তার বন্ধুত্ব হচ্ছে, হু টিচেস হিম, যে তাকে শেখাচ্ছে, দ্যাট দ্য ইম্পর্ট্যান্ট থিংস ইন লাইফ, জীবনের সেই জিনিসগুলো গুরুত্ব দেবে যেগুলো অনলি ভিজিবল টু দ্য হার্ট, দ্যাট ইজ ভিজিবল মানে হৃদয় দিয়ে তো দেখা যায় না, অনুভব করা যায়, ফেল্ট বাই দ্য হার্ট। চোখ দিয়ে যেগুলো দেখা যায় সেগুলো গুরুত্বপূর্ণ নয়, যেগুলো হৃদয় দিয়ে অনুভব করা যায় সেগুলোই গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ টাইম অ্যাওয়ে ফ্রম দ্য রোজ মেক্স দ্য রোজ মোর স্পেশাল টু হিম, এই যে তুমি এতটা দূরে আসো এর ফলেই গোলাপ তোমার কাছে আরও স্পেশাল। অ্যান্ড দ্যাট লাভস মেক এ পার্সন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আন্ডারলাইন করে রাখবি, ফক্সের কাছে ভালোবাসা সম্বন্ধে কি ইম্পর্টেন্ট লেসন পেয়েছিল এইটা, লাভ মেক্স এ পার্সন রেসপন্সিবল ফর দ্য বিংস দ্যাট ওয়ান লাভস। আন্ডারলাইন করবি, if you love anyone, and love here does not refer to the love between a boy and a girl, the emotion of love is important, the love between grandfather, grandson, mother, son, father, son, everything. If you fall in love with someone, from that very moment a sense of responsibility, একটা দায়িত্ব বোধ কিন্তু অটোমেটিকলি তৈরি হয়। দ্যাট ইজ, ইফ ইউ লাভ সামওয়ান, you will develop a sense of responsibility towards that person. That is the actual meaning of love. Supposedly a son is loved by the mother, and how can we rather measure that love? Love er to kono ojon hoy na, akriti hoy na, abstract. How can we measure that love? The measurement of that love seta hocche how much responsible that mother is towards the son. A mother forgets everything and takes care of the son. This is the sense of responsibility of the mother towards the son, and this is the actual definition of love. The moment you fall in love with anyone, from that very moment a sense of responsibility should develop in your heart towards that particular person. This is the actual sense of love, this is the actual meaning of love. And I could be, what was the advice given by the fox to the little prince? Duto advice. The first advice that is, যেগুলো চোখ দিয়ে দেখা যায় সেগুলো ট্রানজিটারি, সেগুলো ভ্যালুলেস, ওয়ার্থলেস অ্যান্ড ইউজলেস, যেগুলো হৃদয় দিয়ে অনুভব করা যায় সেগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট, ভ্যালুয়েবল অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট। সেকেন্ড, দ্য পার্সন you love, you should develop a sense of responsibility towards that person. These are the two important moral lessons which the little prince learns from the fox. আর আসলে এটা লিটল প্রিন্স ফক্সের কাছে শিখছে না, এটা টু ইম্পর্টেন্ট লেসন্স গিভেন বাই এক্সপিউরি দ্য অথর টু হিজ রিডার্স। এবারে বুঝতে পারছিস? এবারে বল, গল্পটা কি আদৌ চিলড্রেন্স টেল? তাহলে গল্পটি আক্ষরিক অর্থে আদৌ এরকম একটা অ্যাডভেঞ্চার স্টোরি যে লিটল প্রিন্স একটা অ্যাস্ট্রয়েড B612 এর অধিবাসী, সে এবারে লোনলিনেস ফিল করলো বলে নানা রকম প্ল্যানেট এক্সপ্লোর করবে, নিয়ে 6টা আগে অ্যাস্ট্রয়েড ঘুরলো, সেখানে কোথাও কিংয়ের সঙ্গে দেখা, কোথাও ভেইন ম্যানের সঙ্গে দেখা, কোথাও ড্রাঙ্কার্ড, কোথাও জিওগ্রাফার, কোথাও বিজনেসম্যানের সঙ্গে দেখা, তারপর আর্থে আসা, সেখানে 3 পেটাল ফ্লাওয়ার। এরকম সিম্পল মিনিং নয় গল্পটা, গল্পটা অবশ্যই ডিপার,
ইনার সিগনিফিকেন্স যেটা আমরা বলছি বা সিম্বলিক মিনিং কিন্তু আছে। দেখো, দ্য লিটল প্রিন্স রিয়েলাইজেস দ্যাট ইভেন দো, এই দেখ এই রিয়েলাইজেশনটা হলো যেটা প্রথমে সে ডিপ্রেসড হয়েছিল, ইভেন দো দেয়ার আর মেনি রোজেস, হতে পারে হয়তো অনেক রোজ আছে, হিজ লাভ ফর হিজ রোজ মেক্স হার ইউনিক অ্যান্ড দ্যাট হি ইজ দেয়ার ফর রেসপন্সিবল ফর হার। ফক্সের কাছ থেকে অ্যাডভাইসটা পাওয়ার পরে সেই কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করলো যে হতে পারে হয়তো আক্ষরিক অর্থে অনেক রোজ আছে, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আই লাভ দ্যাট লেডি, I love that rose, that makes that rose special, and I should always remain responsible towards that particular rose. This relation develops in the little prince after the advice given by the fox. The little prince realizes that even though there are many roses, his love for his rose makes her unique, and that he is therefore responsible for her. Despite this revelation, he still feels very lonely because he is far away from his rose. তার রোজের জন্য মন খারাপ লাগছে অবভিয়াসলি, যেগুলো লং ডিস্টেন্স রিলেশনশিপ বলি আমরা। এটার মধ্যে একটা ভ্যালুয়েবল লেসন আছে যে দ্য পার্সন ইউ লাভ, ইফ দ্যাট পার্সন ইজ অ্যাওয়ে ফ্রম ইউ, দ্যাট মুমেন্ট দ্যাট লাভ বিকাম স্পেশাল, অ্যান্ড ইফ ডিউরিং দ্যাট মুমেন্ট ইউ মিস দ্যাট পার্টিকুলার পার্সন, দ্যাট ইজ দ্য প্রুফ দ্যাট ইউ রিয়েলি লাভ দ্য পার্সন। যেটা আমরা অনেক সময় বলি আউট অফ সাইট আউট অফ মাইন্ড, দিস ইজ নট দ্য এক্সাম্পল অফ রিয়েল লাভ, বিকজ ইফ এ পার্সন ইজ rather staying away from you, and if you do not miss him or her, if you do not feel for him or her, that means your love is not real. This distance actually strengthens the bond of love. সেই জিনিসটা রিয়েলাইজ করছে কিন্তু লিটল প্রিন্স তার রোজের সঙ্গে তার এই দূরত্বের কারণে। দেখো, দ্য প্রিন্স এন্ডস হিজ স্টোরি বাই ডিসক্রাইবিং হিজ এনকাউন্টার্স উইথ টু মেন। আসলে প্রিন্স গল্পটা কাকে বলছে বুঝতে পারছি নিশ্চয়ই, ন্যারেটারকে। মানে আমার কার কার সঙ্গে দেখা হয়েছে, কার কার সঙ্গে কাছ থেকে কী মরাল লেসন পেয়েছি, কাকে কাকে বিরক্ত লেগেছে, ওই যে বাকি যে 6 প্ল্যানেটসে 6 জনের সঙ্গে দেখা হয়েছে, ল্যাম্প লাইটার বাদ দিয়ে বাকি সবাইকে ইউজলেস বলে মনে হয় তার, এই সমস্ত গল্পটা লিটল প্রিন্স বলছে ন্যারেটারকে। এবং শেষ করছে তার গল্পটা আরও দুজন লোকের সঙ্গে তার দেখা হয়েছিল, একজন রেলওয়ে সুইচম্যান, একজন সেলস ক্লার্ক। এদের সঙ্গে কী হয়েছিল না হয়েছিল ডিটেলসটা আমার পরে দেখবো। এদের দুজনের সঙ্গে তার যে এনকাউন্টার, তার যে কথাবার্তা, তার যে আলাপচারিতা, এই বর্ণনা দিয়ে সে তার গল্পটা শেষ করছে। ইট ইজ নাও দ্য ন্যারেটার্স 8th ডে। ভেবে দেখেছি ন্যারেটার মাত্র 8 দিন আছে সেই সাহারা ডেজার্টে, কিন্তু সেই লিটল প্রিন্স কিন্তু প্রায় অলমোস্ট ফর এ ইয়ার কিন্তু সেই সাহারা ডেজার্টে ছিল। 8ম দিন, অ্যান্ড অ্যাট দ্য প্রিন্সেস সাজেশন, বানান চেক করে নিবে একটুখানি, অ্যান্ড অ্যাট দ্য প্রিন্সেস সাজেশন দে সেট অফ টু ফাইন্ড এ ওয়েল। কুয়োর খোঁজে তারা যাচ্ছে, জলের সন্ধানে। দ্য ওয়াটার ফিডস দেয়ার হার্ট as much as their bodies. Obviously they were thirsty, so the water rather satisfies their body as well as their heart, and the two share a moment of bliss as they agree that too many people do not see what is truly important in life. Yes, দুজনেই এই রিয়েলাইজেশনটা হলো, লিটল প্রিন্স অ্যান্ড দ্য ন্যারেটার, যে অফেন টাইমস যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পিপল কিন্তু ভ্যালিউ করে না। লেট মি এক্সপ্লেন ইট টু ইউ। ডিউরিং দিস লকডাউন সিচুয়েশন উই উইল রিয়েলাইজ ইট। আমরা এতদিন সবচেয়ে বেশি ভ্যালিউ কাদেরকে দিয়ে এসেছি? দ্য বিজনেসম্যান, দ্য পলিটিশিয়ান, দ্য পিপল হ্যাভিং ট্রিমেন্ডাস পাওয়ার, ট্রিমেন্ডাস ওয়েলথ, ট্রিমেন্ডাস নেম, ফেম, তাই তো? আজকে ভেবে দেখবি লকডাউন যে প্রসেস চলছি আমরা, এটা যদি ধরে নিচ্ছি আমি টেকনিক্যালি, ধর ইম্যাজিন কর যেটা 1 বছর যদি চলে, বিলিভ মি দ্য ফিল্ম স্টার্স, দ্য বিজনেসম্যান, the rich people, the people who enjoy power, fame, name, position, এইগুলোকে কিন্তু এদেরকে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বলে মনেই হবে না। তখন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হবে যাদেরকে আমরা ইউজলেস মনে করি, যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে, সাফাই কর্মীরা, যারা চাষ করে, যারা গাছ কাটে, যারা গবাদি পশু চড়ায়, যাদেরকে সমাজ ইনফিরিয়ার বলে মনে করে, তাদেরকে কিন্তু ইম্পর্টেন্ট বলে মনে হবে। এই জিনিসটা রিয়েলাইজ করলেন। আজকে যদি আমাকে অফার করা হয় 1 liter water and a bar of 1 kg bar gold, obviously no doubt about it, তাই না? কজন আছি আমরা যারা ওই 1 লিটার যে বটল অফ ওয়াটার সেটাকে প্রেফার করব? আমরা কিন্তু ওই 1 কেজি সোনার বারটাকে প্রেফার করব। দিস ইজ আওয়ার ফুলিশনেস। ম্যাক্সিমাম মেজরিটি 99.99% যারা আছে, সেই 99.99% এটা বোঝেও না যে কোনটা ভ্যালুয়েবল। ওয়াটার ইজ মোর ভ্যালুয়েবল, এ ড্রপ অফ ওয়াটার ইজ মোর ভ্যালুয়েবল দেন অল দ্য ওয়েলথ
which is there in this universe. এই জিনিসটা রিয়েলাইজ করলেন তারা। বুঝতে পারছিস জায়গাটা? একবার ভেবে দেখ, লাইনটা দেখবি আবার দেখ। দ্য লিটল প্রিন্স, সরি, তার একটা লাইন ছিল, অ্যান্ড টু শেয়ার এ মোমেন্ট অফ ব্লিস অ্যাজ দে অ্যাগ্রি দ্যাট টু মেনি পিপল, এমন অনেক ব্যক্তি আছে, ডু নট সি হোয়াট ইজ ট্রুলি ইম্পর্টেন্ট লাইফ, সত্যিকার ইম্পর্টেন্ট কোনটা তারা দেখেও না, তারা উপলব্ধিও করে না। The little prince's mind, however, is fixed on returning to his rose, and he begins making plans with the snake to head back to his planet. ওই স্নেক যে বলেছিল মনে আছে নিশ্চয়ই, মাই লিথল পয়জন উইল সেন্ড ইউ ব্যাক টু ইউর হেভেন। তো তার সঙ্গে পরিকল্পনা করছে তার রোজের কাছে ফিরে যাওয়ার জন্য। দ্য ন্যারেটার ইজ এবল টু ফিক্স হিজ প্লেন, ন্যারেটার যে সেও তার প্লেনটাকে ঠিক করলো অন দ্য ডে বিফোর দ্য 1 year অ্যানিভার্সারি অফ দ্য প্রিন্সেস অ্যারাইভেল অন আর্থ। মানে জাস্ট পরের দিনে 1 বছর হবে আসা, তার আগের দিনে ন্যারেটার তার প্লেনকে ঠিকঠাক করছে। অ্যান্ড ই ওয়াক স্যাডলি উইথ হিজ ফ্রেন্ড আউট টু দ্য প্লেস দ্য প্রিন্স ল্যান্ডেড, যে জায়গায় প্রিন্স ল্যান্ড করেছিল সেই জায়গার দিকে তারা যাচ্ছে। দ্য স্নেক বাইটস দ্য প্রিন্স হু ফলস নয়েজলেসলি টু দ্য স্যান্ড। দ্য ন্যারেটার টেক্স কমফর্ট ওয়েন ই ক্যানট ফাইন্ড দ্য প্রিন্সেস বডি, সে বডি খুঁজছে, কোথাও বডি দেখতে পায়নি, তো সে ভাবছে যে প্রবাবলি লিটল প্রিন্স হয়তো নিজের যে অ্যাস্ট্রয়েড B6122 সেই অ্যাস্ট্রয়েড হয়তো ফিরে গেছে, এই বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, এই বলে নিজেকে স্বস্তি প্রদান করছেন। when he cannot find the prince's body the next day and is confident that the prince has returned to his asteroid, the narrator is also comforted by the stars, যখন রাত্রির আকাশে তারাগুলোকে দেখছেন, in which he now hears the tinkling of his friend's laughter. অবাক লাগবে শুনতে, এটা নিয়েও ডিটেলসে সিম্বলিক মিনিং আছে, ডিপার মিনিং আছে। সেই তারাগুলোর মধ্যে তিনি যেন আলোর রোশনাই নয়, তিনি সেই লিটল প্রিন্সের যে হাসি, সেই হাসি যেন শুনতে পাচ্ছেন। Often, however, he grows sad and wonders if the ship he drew has eaten the princess rose. কখনো কখনো তার আশঙ্কাও লাগছে যে যে শিপ, যে ভেড়ার ছবিটা আমি এঁকেছিলাম, সেই ভেড়াটা যদি তার রোজকে খেয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে কী হবে। এবারে বুঝতে পারছি যে এগুলো নিশ্চয়ই এক্সপিউরির মতন একজন রাইটার এগুলো এইরকম চাইল্ডিশ কোনো কথা লিখবেন না যে আঁকা ভেড়া তার রোজকে খেয়ে নেবে অ্যাস্ট্রয়েড B612-তে, এগুলো সমস্ত সিম্বলিক মিনিং আছে। দেখো, দ্য ন্যারেটার কনক্লুডস বাই শোয়িং হিজ রিডার্স এ ড্রয়িং অফ দ্য ডেজার্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড বাই আস্কিং আস টু স্টপ ফর এ ওয়াইল আন্ডার দ্য স্টার্স ইফ উই আর এভার ইন দ্য এরিয়া। সেই ডেজার্টের ছবি এঁকেছেন এবং পাঠকদেরকে রিকোয়েস্ট করছেন যে কোনোদিনও যদি তোমরা এই জায়গা দিয়ে পেরো, স্টারের দিকে তাকাবে, অ্যান্ড লেট দ্য ন্যারেটার নো ইমিডিয়েটলি ইফ দ্য লিটল প্রিন্স হ্যাজ রিটার্নড। লিটল প্রিন্স যদি পৌঁছে তার আইল্যান্ডে, যদি কোনো খবর পায় তাহলে যেন তাকে জানানো হয়। এই জায়গাটা ভেবে দেখবি, গোটা গল্পটা কিন্তু একটা আইডিয়া পেলাম আমরা যে একটা অ্যাডভেঞ্চার স্টোরি। এই লিটল প্রিন্স তার লোনলি লাগার ফলে, তার রোজের সঙ্গে সাময়িক একটা কনফ্লিক্টের ফলে তিনি বাকি যে অ্যাস্ট্রয়েডসগুলো, বাকি যে নেবারিং প্ল্যানেটসগুলো, সেই প্ল্যানেটসগুলোকে এক্সপ্লোর করার কথা ভেবে বেরিয়ে পড়ছেন। এবং সেখানে গিয়ে সেই বিভিন্ন প্ল্যানেটসে, 6টা প্ল্যানেটসে গিয়ে 6 জনের সঙ্গে দেখা, তাদের সম্বন্ধে তার অভিজ্ঞতা কী রিয়েলাইজ করলেন গ্রোনআপদের সম্বন্ধে, কার অ্যাডভাইসে আর্থে আসলেন, আর্থে কার কার সঙ্গে দেখা, ফক্সের কাছে কি মরাল লেসন পেলেন, স্নেকের ব্যাপারটা, তারপর তোমার বাকি 2 জন ব্যক্তির সঙ্গে যার সঙ্গে দেখা হলো, 3 পেটাল ফ্লাওয়ার, এবং আলটিমেটলি গল্পটা শেষ হচ্ছে যখন ন্যারেটার ভাবছেন যে অলরেডি প্রিন্স তার নিজের যে অ্যাস্ট্রয়েড, সেই অ্যাস্ট্রয়েডে পৌঁছে গেছে। অত্যন্ত ইম্পর্টেন্ট সিম্বলিক সিগনিফিকেন্সগুলো আছে যেগুলো ক্লিয়ার হবে যখন আমরা পরের ক্লাস, দ্যাট ইজ টুমোরোর ক্লাসে, যখন ওই টাইমলেস লাইফ লেসেন্সগুলো আমরা যখন দেখবো। যেমন ফক্সের অ্যাডভাইসটা যদি আমাকে দেখাতে হয়, আমি তোকে বলছি ফক্সের অ্যাডভাইসটা কত নম্বর পয়েন্টে আসে, একবার গো থ্রু করলেই বুঝতে পারবি। 5 নম্বর পয়েন্টটা দেখবি, 5 নম্বর পয়েন্টটা ফক্সের অ্যাডভাইসটা আছে, দ্য ইম্পর্টেন্ট থিংস ইউ ক্যানট সি উইথ ইউর আইজ অনলি উইথ ইউর হার্ট। জীবনের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো, সিগনিফিকেন্ট যেগুলো, সেগুলো চোখ দিয়ে দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে পারা যায়। হিয়ার ইজ মাই সিক্রেট, ইনভার্ট করার মধ্যে দেখবি, ইট ইজ ভেরি সিম্পল। জীবনের একটাই রহস্য এবং খুব সহজ সরল, খুব সিম্পল একটা রহস্য। ইট ইজ অনলি উইথ দ্য হার্ট দ্যাট ওয়ান ক্যান সি রাইটলি। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, এটা যদি তোমাকে জানতে হয়, চোখ দিয়ে দেখা চলবে না। চোখ ভুল দেখে, এভরিথিং দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। হৃদয় দিয়ে অনুভব করতে হবে তোমাকে। হোয়াট ইজ এসেনশিয়াল, যেগুলো গুরুত্বপূর্ণ না, সেগুলো ইনভিজিবল টু দ্য আই। যেমন ধর লাভ, ইমোশন, রেসপন্সিবিলিটি, ভেবে দেখবি একবার। ভার্চু, অনেস্টি, এইগুলো কি চোখ দিয়ে দেখা যায়? অথচ জীবনে কিন্তু এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লিসেন টু ইয়ার হার্ট বিকজ ইন দ্য এন্ড দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। লিসেন টু ইয়ার হার্ট।
হৃদয় কী চাইছে, হৃদয় কী বলছে, সে হৃদয়ের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করো। বিকজ ইন দ্য এন্ড ইয়োর মানি উইল নট ম্যাটার, নোবডি উইল রিমেম্বার ইউ ফর ইয়োর মানি অর ইয়োর পাওয়ার অর ইয়োর পজিশন অর নেম অর ফেম অর এনিথিং এলস। তোমার এই হার্টের জন্য কিন্তু লোকে মনে রাখবে, ওটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। ইন দ্য এন্ড ইট ওয়ন্ট ম্যাটার হোয়াট ইয়োর স্পাউস লুকস লাইক, অবভিয়াসলি হাউ বিউটিফুল ইজ ইয়োর ওয়াইফ আফটার ডেথ, দ্যাট উইল নট ম্যাটার। হোয়াট ইউ ড্রোভ, কী গাড়ি চালাতে, কোন কোম্পানি, কোন বিদেশি কোম্পানির কত কোটি টাকার গাড়ি চালাতে, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। হাউ বিগ ইয়োর হাউস ওয়াজ, কত বড় বাড়িতে থাকতে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়। এগুলো দেখ সব চোখ দিয়ে দেখা যায়, ইট অল গোজ অ্যাওয়ে, এগুলো সব হারিয়ে যায়, এগুলো সব ট্রানজিটারি। ইন দ্য এন্ড অল ইউ হ্যাভ ইজ ইয়োর ক্যারেক্টার, হোয়াট ইউ পুট ইন টু দ্য ওয়ার্ল্ড, জগৎকে কি দিয়েছো, অ্যান্ড দ্য মেমোরিজ ইউ হ্যাভ মেড উইথ আদার্স, অপরের সঙ্গে যে মিশেছো, স্মৃতিগুলো কীরকম তৈরি করেছো, সেগুলো সুখের স্মৃতি না সেগুলোকে তুমি লোকদেরকে ঘৃণা করেছো, অপমান করেছো, না সবাইকে ভালোবেসেছো, এই স্মৃতিগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। সো স্প্রেড গুডনেস, স্প্রেড জয় অ্যান্ড মোস্ট অফ অল লাভ। মানুষের মধ্যে আনন্দ, হাসি খুশি, ভালোবাসা এইগুলো ছড়াও। ভেবে দেখবি ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশনে আজকে ভেবে দেখ কজন মানুষ তার অর্থের জন্য খ্যাতি পেয়ে আছে। যারা স্বৈরাচারী ধর, যারা অত্যাচারী, যারা যারা নানা রকম অ্যাট্রসিটিস চালিয়েছে দুনিয়াতে, নানা রকম হত্যালীলা চালিয়েছে, তারা হয়তো সেই সময়ে সবাই তাদেরকে ভয় পেত, সবাই হয়তো তাদের যে অথরিটি মেনে নিয়েছিল, সুপ্রিমেসি, পাওয়ার, পজিশন, নেম, ফেম হয়তো সবই ছিল, কিন্তু সেগুলো সব হারিয়ে গেছে। রয়ে গেছে তারাই কিন্তু যারা ভালোবাসা ছড়িয়েছে, যারা জয় প্রদান করেছে মানুষকে, যারা হ্যাপিনেস প্রদান করতে পেরেছে মানুষের মধ্যে। এই জায়গাটাই কিন্তু আসলে এক্সপিউরি দেখাতে চাইছেন তার গল্পের মাধ্যমে। এবারে বুঝতে পারছিস কোন কনটেক্সটে লেখা, ওয়ার্ল্ড ওয়ার টাইমে লেখা। অবভিয়াসলি দিস স্টোরি ইজ ভেরি সিম্বলিক, ভেরি সিগনিফিক্যান্ট, বিশেষ করে যেরকম পরিস্থিতিতে লেখা হচ্ছে, যেরকম সময়ে লেখা হচ্ছে, সেই কারণে গল্পটা কিন্তু গুরুত্বটা আরও বাড়ছে। যাই হোক, হোপফুলি যেগুলো সামারির মধ্যে যে পয়েন্টগুলো পেলাম, যে কোন ডেজার্টে তার প্লেন ক্র্যাশ করেছিল, কতদিন পরে কতদিন সেই ডেজার্টে ছিলেন, কোন কোন প্ল্যানেটে গিয়েছিল, কার কার সঙ্গে দেখা হয়, কোন প্ল্যানেটের বাসিন্দা, সেখানে কাকে ভালো লাগে, কে অ্যাডভাইস দেয় তাকে আর্থে আসার, ফক্সের অ্যাডভাইস কী ছিল তাকে, বোঝা গেছে লাভ সম্বন্ধে ফক্সের অ্যাডভাইস কী ছিল, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম। একটা ওভারঅল আমরা ভিউ পেলাম গল্পটা সম্বন্ধে। ইন আওয়ার টুমরোজ ক্লাস আমরা ওই দুটো পয়েন্ট ডিসকাস করবো। ওই যে প্ল্যানেটসে যে 6টা প্ল্যানেটে গিয়ে 6জন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে তার দেখা হয় এবং তাদের সম্বন্ধে তার অনুভূতিগুলো কী সেটা দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ মরাল লেসেন্সগুলো। কালকে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। অ্যান্ড দেন অবভিয়াসলি ফ্রম আওয়ার নেক্সট ক্লাস, কালকে যে পরের ক্লাস, সেখান থেকে আমরা যাব টেক্সটে, পুরো আইডিয়াটা ক্লিয়ার হবে তাতে।